যেটা আছে অর্থগত শ্রেণীবিভাগ, শব্দকে যদি আমরা অর্থগত দিক থেকে ভাগ করি তাহলে কতগুলো ভাগে ভাগ করতে পারি। এটা ছিল গঠনগত, এবার হচ্ছে কি অর্থগত। ঠিক আছে, এই অর্থগত করার আগে তোকে একটা অর্থ আগে বুঝতে হবে, ব্যুৎপত্তি অর্থ। একটা টার্ম আছে ব্যুৎপত্তিগত অর্থ, এটা যাওয়ার আগে আমি এটা ঠিক করে নিই। তাহলে এটা হচ্ছে অর্থগত শ্রেণীবিভাগ, ওটা ছিল গঠনগত, এটা অর্থগত শ্রেণীবিভাগ। যে টার্মটা বললাম সেটা হচ্ছে কি ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ। এটা আসলে কি সেটা তোদেরকে জানতে হবে, ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে আমরা এর সংজ্ঞা কি দিতে পারি? অ্যাকচুয়ালি এই যে ভাগটা হচ্ছে না, এটা সাধিত যে শব্দ ছিল তাকেই কেন্দ্র করে ভাগ হচ্ছে। ঠিক আছে, সাধিত শব্দকে অর্থের দিক থেকে কয়টা ভাগে ভাগ করা যায়, সেই কটা ভাগ আমরা এখানে দেখবো। ঠিক আছে, তাহলে ব্যুৎপত্তি অর্থ বলতে যদি আমরা সংজ্ঞাটা লিখতে চাই, সংজ্ঞার মধ্যে আমরা কি বলতে পারি? যখন আমরা কোনো সাধিত শব্দকে ভাঙি, ঠিক আছে, যখন আমরা কোনো সাধিত শব্দ বা অর্থাৎ যৌগিক শব্দকে ভাঙি, তখন যে শব্দটা তৈরি হচ্ছে, যে নতুন ভিন্ন শব্দ তৈরি হচ্ছে, তার উৎপত্তি কোথা থেকে সেটা এসেছে এবং তার অর্থ আমরা বুঝতে পারি। যখন বুঝতে পারি সেটা হচ্ছে কি ব্যুৎপত্তিগত অর্থ। উৎপত্তি কোথায় সেটা জানতে পারছি, তার সঙ্গে আমরা কি জানতে পারছি? অর্থ। তাহলে আমরা সংজ্ঞা লিখতে পারি কি, সাধিত শব্দগুলি ভাঙলে তার উৎপত্তি ও মূল শব্দটির অর্থ পাওয়া যায়, তখন তাকে ব্যুৎপত্তিগত অর্থ বলে। বুঝতে পারলি সংজ্ঞাটা কি বলতে চেয়েছি? সাধিত শব্দ মানে কি? যৌগিক শব্দ। যৌগিক শব্দ কোথাও হয় পাবি না তুই, তোকে জেনে রাখতে হবে মানে এটা হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দগুলি ভাঙলে তার উৎপত্তি, ধর কোন একটা সাধিত শব্দ ছিল, সেটাকে আমরা ভেঙেছি, ভেঙে তার উৎপত্তি কোথা থেকে হয়েছে সেটা আমরা দেখতে পেলাম। ঠিক আছে, এবং মূল শব্দটির অর্থ পাচ্ছি, এবং যে মূল শব্দটা তার কি পাচ্ছি আমরা? অর্থ পাচ্ছি। যেমন পাঠক, পঠ যুক্ত অক, পঠ কথার অর্থ হচ্ছে পড়া, অক কথার অর্থ হচ্ছে কি? কর্তৃত্ব। তাহলে যিনি পড়েন তাকে বলছে কি? পাঠক। তাহলে আমরা যখন ভাঙছি, ভাঙার পরে যে মূল শব্দটা ছিল তার অর্থ পেয়েছি না পাইনি? পেয়েছি, অবশ্যই পেয়েছি। যার জন্য সেটাকে বলছে কি? ব্যুৎপত্তিগত অর্থ। ইংরেজিতে এর একটা টার্ম আছে, সেটা হচ্ছে এটোমোলজি। এটোমোলজি ইংরেজির যে টার্ম সেটা হচ্ছে কি? এটিমোলজি। এটিমোলজি, ঠিক আছে, এটোমোলজি। এটোমোলজি কথার অর্থ হচ্ছে কি? শব্দ তত্ত্ব। ঠিক আছে, বাংলায় এর অর্থ হচ্ছে কি? শব্দ তত্ত্ব। তোদের পরীক্ষায় 1 নম্বরের জন্য কোশ্চেনও দিয়ে দিতে পারে যে ব্যুৎপত্তিগত অর্থের ইংরেজি টার্ম কি, তোদের বলতে পারছি কি? এটোমোলজি। এটোমোলজি, ঠিক আছে। এরপরে আরেকটা টার্ম আছে, এটা তো হলো ব্যুৎপত্তিগত অর্থ। আরেকটা টার্ম আছে, সেটা জেনে নিতে পারলে আমাদের বাদবাকি সব কমপ্লিট হয়ে যাবে। আরেকটা হচ্ছে কি? প্রচলিত অর্থ। একটা হচ্ছে কি? ব্যুৎপত্তিগত অর্থ, মানে কি? যে শব্দটা ভাঙলে তার উৎপত্তি এবং অর্থ জানতে পারি, সেটা হচ্ছে কি? ব্যুৎপত্তি অর্থ। ঠিক আছে, এর কি থাকবে? আমরা এর থেকে উৎপত্তি জানতে পারছি আর তার সঙ্গে জানতে পারছি কি? অর্থ, তবেই হবে কি? ব্যুৎপত্তিগত অর্থ। ব্যাস, এটা বিষয়। কিন্তু প্রচলিত অর্থ কি? প্রচলিত অর্থ হচ্ছে যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রয়েছে, তার সত্ত্বেও আমরা সেটাকে এখন মানি না, ধরি না, এখন অন্য কিছু আমরা মনে করে নিয়েছি, ধরে নিয়েছি, সেটা হচ্ছে কি? প্রচলিত অর্থ। মানে কি? যত দিন যাচ্ছে তত নতুন জিনিস যেমন আমাদের কাছে আসছে। যেমন ধর, আমি যদি একটা উদাহরণ দিই, মন্দির বলতে কি বুঝি আমরা? মন্দির বলতে কি বুঝি? দেবতার বাড়ি। সহজ কথা হচ্ছে কি? দেবতার বাড়ি। কিন্তু প্রচলিত অর্থে এটা হয়েছে, কিন্তু ব্যুৎপত্তি অর্থ দেখতে গেলে ওটার মানে আলাদা। মন্দির কথার অর্থ হচ্ছে যে কোনো বাড়ি। ঠিক আছে, যে কোনো বাড়িকে আমরা মন্দির বলি। আমরা যে জায়গায় বাস করি সেটা তো আমাদের মন্দিরের মতো না, আমরা পরিষ্কার করে রাখি কেন? আমাদের কাছে ওটা মন্দির, আমরা ওখানে থাকি। ঠিক আছে, কিন্তু প্রচলিত অর্থ মানে কি বলছে? শুধু দেবতাদের বাড়ি। তার মানে প্রচলিত অর্থ হচ্ছে এমন একটা অর্থ যেখানে ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে কোনো মিল নেই, পুরো সম্পূর্ণ পাল্টে গেছে সময়ের সাথে সাথে। বুঝতে পারলি? কোনো একটা শব্দ, যে শব্দের অর্থ ব্যুৎপত্তিগতভাবে ঠিক নেই, সময়ের সাথে সাথে পাল্টে গেছে, তাকে কি বলছে? প্রচলিত অর্থ। তাহলে এটাকে যদি আমরা সংজ্ঞায় লিখতে চাই তাহলে কি লিখতে পারি? যে সমস্ত শব্দের অর্থ ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে কোনো মিল নেই,
সময়ের সাথে সাথে তার অর্থ পরিবর্তিত হলে তাকে ব্যুৎপত্তিগত অর্থ বলে। ঠিক আছে, এর আরেকটা এই প্রচলিত অর্থ বলে, এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি ব্যবহারিক অর্থ। এর আরেকটা নাম আছে ব্যবহারিক অর্থ। মানে কি আমরা এখন ব্যবহার করছি বলে এটাকে বলা হচ্ছে কি ব্যবহারিক অর্থ। তাহলে বুঝতে পারলি দুটো জিনিস, দুটো টার্ম, একটা হচ্ছে ব্যুৎপত্তি অর্থ আর একটা প্রচলিত অর্থ। যে শব্দের আমরা উৎপত্তি জানতে পারি ভাঙলে এবং তার অর্থ জানতে পারি সেটা হচ্ছে কি আমার ব্যুৎপত্তি অর্থ। প্রচলিত অর্থ কি ব্যুৎপত্তি অর্থের সঙ্গে কোনো মিল নেই, এখন সম্পূর্ণভাবে সেটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিয়েছিলাম কি মন্দির। মন্দির মানে ব্যুৎপত্তিগত অর্থ দিক থেকে দেখতে গেলে সেটা বিভিন্ন যে কোনো বাড়িকে বোঝায় মন্দির, কিন্তু যদি আমরা প্রচলিত অর্থ দেখতে যাই পরিবর্তন হয়েছে ভাই। এখন মন্দির বললে যদি বলি মন্দির আমার বাড়ি, কানে করে চলে নেবে, বলে মন্দির মানে ভগবানের বাড়ি। ভাই তোকে কে শিখেছে যে কোনো বাড়ি? ঠিক আছে, বুঝতে পারলি এর কোনো অর্থ আর নেই, সম্পূর্ণ পাল্টে গেছে। ঠিক আছে, তুলে নে। তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা পড়লাম দুটো টার্ম অর্থের বেসিসে, আমরা এবারে শ্রেণীবিভাগটা দেখবো, যেখানে আমরা দুটো টার্ম পড়েছি, একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ আর একটা বলেছি কি প্রচলিত অর্থ। এর বেসিসেই আমরা এবারে শব্দকে ভাগ করব। ঠিক আছে, শব্দকে এর বেসিসে আমরা চারটে ভাগ করতে পারি। এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ। ঠিক আছে, প্রথম যে ভাগটা সেটা হচ্ছে কি অপরিবর্তিত যৌগিক শব্দ। অপরিবর্তিত শব্দ। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পরিবর্তিত যৌগিক শব্দ। এরপরে যেটা আছে কি সংকুচিত যৌগিক শব্দ। এরপরে আরেকটা আছে কি সংকুচিতর অপোজিট কি প্রসারিত। তাহলে প্রসারিত যৌগিক শব্দ। তাহলে দেখ অপরিবর্তিত মানে কি যেটা পরিবর্তন হচ্ছে না। ভাই এদিকে তাকাবি করে। অপরিবর্তিত মানে কি যেটা পরিবর্তন হচ্ছে না, এর অপোজিট কি পরিবর্তিত যেটা পরিবর্তন হচ্ছে। সংকুচিত মানে কি ছোট হয়ে আসছে, প্রসারিত মানে কি বড় হয়ে আসছে। এটা একে অপরের অপোজিট। ঠিক আছে, ঠিক আছে, আর এই দুটো একে অপরের অপোজিট। বুঝতে পারলি? এইটুকু বুঝতে পারলি? এরপরে আমরা দেখব কোনটা কি অপরিবর্তিত যৌগিক শব্দ। অপরিবর্তিত যৌগিক শব্দ মানে কি আমরা যেখানে যে জিনিসগুলো নিয়েছি মেন সেটা হচ্ছে ব্যুৎপত্তি আর প্রচলিত। যেটা নিয়েছি সেটা হচ্ছে ব্যুৎপত্তি আর প্রচলিত। এই দুটোর বেসিসে আমরা এই চারটে ভাগ করেছি। এবারে আমরা কি করব, যদি সংজ্ঞা দিই তাহলে এই দুটোর বেসিসে আমরা সংজ্ঞা দেবো। কি অপরিবর্তিত, যে এখানে ব্যুৎপত্তিগত, যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ একই। কি বললাম, যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ একই। তাহলে আমরা এখানে কি বলছি, ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ একই। বুঝতে পারলি? ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ একই। এখানে পরিবর্তিত মানে কি অর্থ আলাদা। ঠিক আছে, কি করছিস, কি কিছু করতে বলছি আমি তোদেরকে? এখন এত ফালতু করিস না ক্লাসের মাঝখানে, বিরক্ত লাগে। এই জন্যই তোদের স্কুলে স্যার ম্যামরা কেউ তোদেরকে বোঝায় না, কিছু পড়ায় না, জানে সব কটা ফালতু বেকার ছেলে, পড়ালেও পড়বে না। আমার দায়, কারণ আমি তোদের কাছে টাকা নিচ্ছি তার জন্য, নাহলে আমার পড়াতাম। আমি বলতাম বই দিয়ে দিচ্ছি দেখে নেই, এই উদাহরণ পড়ে ফালতু ব্যবহার করছিস তাই। এখানে কি এখানে ব্যুৎপত্তি অর্থ অনেক কিছু, মানে অনেক বড় কিছু বলে যায়, কিন্তু প্রচলিত অর্থ সংকীর্ণ। মানে কি এর ব্যুৎপত্তি যে অর্থটা আছে সেটা লম্বা, কিন্তু এর প্রচলিত যে অর্থ এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে কি সংকীর্ণ, ছোট। তারপরে কি বলছে প্রসারিত।
ব্যুৎপত্তি অর্থ, এটা ঠিক এর অপোজিট হবে। তাহলে ব্যুৎপত্তি অর্থ অনেক কিছু মানে অনেক বড় ছিল, এটা কি হয়ে যাবে এখন সংকীর্ণ। অর্থ সংকীর্ণ ও প্রচলিত অর্থ অর্থ অনেক কিছু। এবার একটা করে উদাহরণ দিলে হয়ে যাবে। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ একই থাকবে যখন অপরিবর্তিত হবে। অপরিবর্তিত মানে কি, দুটো অর্থই কি আমার এক রয়েছে, কোনো পরিবর্তন নেই। কিন্তু পরিবর্তিতটা কি, ব্যুৎপত্তি যে অর্থটা আছে সেটা প্রচলিত অর্থ থেকে পুরো আলাদা, ভিন্ন। কিন্তু এখানে সংকুচিত মানে কি, ব্যুৎপত্তিগত অর্থ অনেক বড়, ঠিক আছে, কিন্তু যে প্রচলিত অর্থ আছে সেটা হচ্ছে কি ছোট। প্রসারিত প্রসারিত যৌগিক শব্দ কোনটা, ব্যুৎপত্তি অর্থ সংকীর্ণ, কিন্তু প্রচলিত যে অর্থটা আছে সেটা হচ্ছে কি অনেক বড়। যদি আমরা প্রথমটার উদাহরণ দিই, কি দিতে পারি, পাঠকই তো আছে, পাঠক যেটা আমরা দিয়েছিলাম, পাঠক পট যুক্ত অ, বুঝতে পারলি, পট যুক্ত অ। ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ। পাঠক মানে আমরা কি বুঝি ভাই, আমি বলতে পাঠক মানে কি, যে পড়ছে, তাই তো। এর এটা কি, এটা হচ্ছে এর দ্বারা। আর এই যে পট মানে কি, পড়া, আর এই অ মানে কি, কর্তৃত্ব। মানে কি, এদিকে মানে বলছি যে পড়ে, যে পড়েন বা যিনি পড়েন, আর যে পড়ছে পড়ছে। তাহলে দেখ দুটো অর্থ কি এক আছে না নেই, এক আছে তো। তাই বলছে এর ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত যে অর্থ, ঠিক আছে, এর বাস্তবে যে অর্থটা আছে আর প্রচলিত যে অর্থটা আছে সে দুটোই কি এখানে সমান, একই। পরিবর্তিত যৌগিক শব্দ, যেখানে পরিবর্তন হয়েছে ভাই, একটা শুনলে অবাক হয়ে যাবি, গবেষণা। গবেষণা, আচ্ছা, আমরা এত বড় তো নাম আমরা এখানে লিখতে পারবো না, জায়গা ধরবে না, তার জন্য আমরা কি করবো, এটা বদে লিখবো আর এটা পদে লিখবো, ঠিক আছে। বদে ব্যুৎপত্তি আর পদে প্রচলিত। বদি, গবেষণার ব্যুৎপত্তিগত অর্থ কি জানিস, অবাক হয়ে যাবি ভাই, গরু খোঁজা। হ্যাঁ, ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গরু খোঁজা, গরু খোঁজা। কিন্তু এর প্রচলিত যে অর্থ আছে কি, সেটা হচ্ছে গম্ভীর বিশ্লেষণ। প্রচলিত অর্থ হচ্ছে কি, গম্ভীর বিশ্লেষণ, ঠিক আছে, গম্ভীর বিশ্লেষণ। আর এদিকে যদি আমি অর্থ দিই, একটা উদাহরণ দিই, পঙ্কজ। পঙ্কজ মানে কি, ব্যুৎপত্তিগত অর্থ কি বলেছে এখানে, ব্যুৎপত্তিগত অনেক কিছু মানে কি অনেক বড়, যে পাকে জন্মায়, ঠিক আছে। এর অর্থ হচ্ছে যে পাকে জন্মায়, পাকে জন্মায়, যে পাকে জন্মায়। আর পঙ্কজ এর প্রচলিত অর্থ কি বলতো, প্রচলিত অর্থ হচ্ছে পদ্ম। পদ্মফুল কোথায় জন্মায়, তোর মাথায়? পদ্মফুল কোথায় জন্মায়, পাকে জন্মায়, পাকে জন্মায়, তাই পদ্ম, ঠিক আছে। এরপরে প্রসারিত যৌগিক শব্দ। প্রসারিত যৌগিক শব্দ একটা উদাহরণ যদি আমি দিই, গাম। গাম, ঠিক আছে। এর যে ব্যুৎপত্তিগত অর্থ, এটা সংকীর্ণ বলেছে, ব্যুৎপত্তিগত অর্থ কি হবে, ছোট হবে। এটাকে আগে বলা হতো কি গঙ্গা, গাং বলতে বোঝানো হতো কি গঙ্গা। এবারে এর প্রচলিত যে অর্থটা হয়েছে সেটা হচ্ছে কি, যে কোনো নদী। বুঝতে পারলি, যে কোনো নদী। এই তোদের এখানে কমপ্লিট হচ্ছে দুটো চ্যাপ্টার। এই শব্দ গঠনের দুটো অংশ আমাদের কমপ্লিট হলো, এখন আর দুটো বাকি আছে, সেই দুটো আর একটা ক্লাসে আমরা কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার একটু দেখে নিই, ব্যুৎপত্তিগত অর্থ কেউ লিখবে না। ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ যেটা আছে তার বেসিসে আমরা চারটে ভাগ করেছি। যার প্রথমে আছে কি অপরিবর্তিত, যেখানে অর্থ দুটোর মানে একই রয়েছে, যেমন পাঠক, ঠিক আছে। পরিবর্তিত যৌগিক শব্দ মানে কি, যেখানে পরিবর্তন হয়ে আছে, যেমন গবেষণা, দুটো ভিন্ন অর্থ আছে, ঠিক আছে। সংকুচিত মানে কি, যেখানে ব্যুৎপত্তিগত অর্থটা অনেক বড় কিন্তু প্রচলিত অর্থটা কি ছোট, সংকীর্ণ, ঠিক আছে। যেমন পঙ্কজ, যে পাকে জন্মায়, ব্যুৎপত্তিগত অর্থ দিক থেকে দেখতে গেলে এটা, কিন্তু এর প্রচলিত অর্থ কি পদ্ম। যদি প্রসারিত দেখি, প্রসারিত মানে হচ্ছে ব্যাপক, যেখানে ব্যুৎপত্তিগত অর্থটা কি অনেক বড় আর প্রচলিত অর্থটা কি ছোট। যেমন ধর গাং, গঙ্গা, যে কোনো নদী, ঠিক আছে। চলা শুরু করো। এইবারে দেখ কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দিবি। অন্ন, এর মধ্যে থেকে কোনটা হতে পারে সেটা। এর ব্যুৎপত্তিগত অর্থ ভাবে যে কোনো, কি বলতে পারে না, যে কোনো খাদ্যবস্তু, ঠিক আছে। বই রাখবি না কেউ, দরকার নেই, শোন শেখ। ব্যুৎপত্তিগত অর্থ কি হতে পারে, যে কোনো খাদ্যবস্তু। কিন্তু প্রচলিত অর্থে কি, অন্ন বলতে কি বুঝি আমরা, ভাত, ভাত, ভাত। তাহলে দেখ, একটা ব্যুৎপত্তিগত ভাবে একটা ভীষণ বড় ছিল, কিন্তু এখন কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তাহলে এটা কোন ভাগের মধ্যে পড়ছে বলতো, সংকুচিত। সংকুচিত যৌগিক শব্দ, ঠিক আছে। তোকে আমি প্রশ্ন করছি,
গবাক্ষ, গ বয়াকার চিও, গবাক্ষ। গবাক্ষ কথার অর্থ হচ্ছে কি, ব্যুৎপত্তিগত অর্থ ভাবে ছিল ওটা গরুর চোখ, ঠিক আছে। গবাক্ষ কথার অর্থ হচ্ছে গরুর চোখ। এখন যে পরিবর্তিত হয়েছে সেটা হচ্ছে জানলা। তাহলে এটা কি হবে, কোন ভাবটা? সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল কি গরুর চোখ, এখন হয়ে গেছে কি জানলা, ঠিক আছে। তারপরে আমি একটা প্রশ্ন করছি, জলযোগ, যা জলে জন্মায়, ব্যুৎপত্তিগত অর্থ এটা, আর প্রচলিত অর্থ যেটা জলে জন্মায়। তাহলে এটা কি হবে? অপরিবর্তিত, একই রয়েছে ভাই, একই। তারপরে একটা বলছি কালি, ঠিক আছে। এর ব্যুৎপত্তিগত অর্থ ছিল কালো রঙের জল, ঠিক আছে, কালো রঙের তরল। কিন্তু এখন বর্তমানে যে কোনো রঙকে বোঝায়। তাহলে কি হবে? যে কোনো রং, ঠিক আছে। আগে হতো কি কালো রং জলে দ্রবীভূত হয়েছে, ঠিক আছে, কিন্তু এখন কি তো যে কোনো রং। তাহলে পেজ নাম্বার 12 পেজে যে টেবিলটা আছে ওটা করবি, ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন পাবি যদি আসে না, ঠিক আছে, ওই টেবিলটা করে নিবি। তাহলে আজকে এই পর্যন্ত। আর দুটো টপিক বাকি আছে, সেটা হচ্ছে কি সংখ্যাবাচক শব্দ, আর একটা বাকি আছে সেটা হচ্ছে তোর পূরণবাচক শব্দ। আগের বারের পরীক্ষায় যে দুটো প্রশ্ন ছিল সেই দুটো এখান থেকে প্রশ্ন ছিল, ঠিক আছে। তো আমাদের চারটেই করে রাখতে হবে, যেখানে গঠনগত কমপ্লিট হয়ে গেছে আর অর্থগত শ্রেণীবিভাগ কমপ্লিট হয়ে গেছে, আর দুখানা বাকি আছে সেগুলো করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে।